সত্যি কি 15ই আগস্ট দেশে ফিরতে চলেছেন শেখ হাসিনা, কিংবা ভারতই বা হাসিনাকে ফেরানোর পিছনে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে, ঠিক কোথায় লুকিয়ে আছে ভারতের স্বার্থ? আন্তর্জাতিক গবেষকরা ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েই বা কি ভাবছেন? শেখ হাসিনা ঠিক কোন জায়গায় অবস্থান করছে বর্তমানে? এই অসংখ্য প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। সবাই প্রস্তুত থাকেন, নেত্রী খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। গোপালগঞ্জ থেকে তারা একটা স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, পাল্টা অভ্যুত্থানের ঘোষণা দিচ্ছে, প্রতি বিপ্লব। নয়াদিগন্ত পরিচয় গোপন করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে সারা দেশে ব্যাপক নাশকতার পরিকল্পনার তথ্য ফাঁস করেছে। তারা একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা সেই প্রতিবেদনটা আগে দেখে নেই। সেই বিচারপতি প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য একটা পরিকল্পনা, আয়নাঘর থেকে শুরু করে সবকিছুর পেছনে যারা হুকুমদাতা, যাদের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে, যাদের নির্দেশে পুলিশ বা আমাদের এই যে আয়নাঘরগুলো পরিচিত হয়েছে, ডিবি হারুনরা কাজ করেছে, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে। সেই অভ্যুত্থানটাকে নষ্ট করে দিতে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা বা একটা অ্যাটলিস্ট একটা কেওস তৈরি করে রাখার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এর সাথে নিশ্চিতভাবে জড়িত আছে আওয়ামী লীগ, জড়িত আছে ভারত। দর্শক, ভারতে বসে 15ই আগস্টকে কেন্দ্র করে ভয়ঙ্কর এক খেলায় মেতে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং 15ই আগস্টকে ঘিরে তিনি তার নেতাকর্মী বা আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের নানানভাবে নানান কিছু জানিয়ে দিচ্ছে যে তারা ঠিক কি করবে সেই দিন। তো প্রিয় দর্শক, 15ই আগস্টকে ঘিরে ঠিক কি হতে পারে সেই বিষয়টি আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি দর্শক, এরই সাথে যদি কোনো হিন্দু ধর্মাবলম্বী আজকের ভিডিওটি অন করে থাকেন, তাহলে অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনাদের সামনে একটি ফাঁদ রয়েছে এবং এই ফাঁদটি ঠিক কি সেটি আপনারা জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতে আপনাদের আরও যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে আসার দাওয়াত দিচ্ছেন যে আপনি বাংলাদেশের নাগরিকত্ব তার ক্যান্সেল হয়নি, আর তিনি নিজ ইচ্ছায় বাংলাদেশ থেকে গিয়েছেন। আর বাংলাদেশ থেকে কেন গিয়েছেন সেটা সম্পর্কেও শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন যে তিনার পরাজয় হয়েছে, কিন্তু দেশের জনগণের জয় হয়েছে, আর পাশাপাশি বেশি লাশ পড়ুক এই দেশে, এটা তিনি চাননি। তবে তিনার মানে আমাদের এই বর্তমান যিনি দায়িত্বশীল উপদেষ্টা আছেন, তার এই বক্তব্যটাতে দুইটা দৃষ্টিভঙ্গি ক্রিয়েট হচ্ছে। বিশ্লেষকরা নানান ধরনের মন্তব্য দিচ্ছেন, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এটা একটা হতে পারে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য একটা পরিকল্পনা। আবার অনেকে বলছেন যে না, এই শাখাও তো সে আওয়ামী লীগের দালাল, সে আওয়ামী লীগ নিয়ে প্রশংসা করছে। এই যে দেখেন, এই দৃষ্টিভঙ্গিটাই সমস্যা। আমাদের একটা জিনিস সবসময় ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আপনি যেই দলেরই রাজনীতি করেন, বিপরীত দলের যিনি প্রধান আছেন তাদেরকে সম্মান করতে হবে। এখন এটা আমাদের ট্রেডিশনটা উঠে গেছে। এখন দেখা গেছে যে জনগণ চিন্তা করতেছে কোনটা, যারা বিএনপি বা আরও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, যে শেখ হাসিনাকে এত সম্মান দিয়ে কেন কথা বলতে হবে, আওয়ামী লীগকে সম্মান দিয়ে কেন কথা বলতে হবে। আবার কেউ যদি বেগম খালেদা জিয়াকে নিয়ে সম্মান দিয়ে কথা বলে, যেমন আমি যখন আমার ভিডিওগুলোতে অতীতে বলেছি, এখনো বলেছি, তখন আমার জামাত শিবির মনে করা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের নেতিবাচক সমস্যা। তো যাই হোক, আলোচনাটা ওইখান থেকেই পেঁচটা লাগছে। এখন তিনার এই ধরনের প্রশংসামূলক বক্তব্যে এক শ্রেণী মনে করছেন যে আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই সরকারের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন, তারা অনেকেই আওয়ামী লীগের প্রতি একটা শুভাকাঙ্ক্ষী মেন্টালিটি। তবে আওয়ামী লীগের অনেক বিশ্লেষকরা বলছেন এটা হচ্ছে সরকারের একটা ফাঁদটা কোনটা? আপনি যদি দেখেন যে আমাদের এই উপদেষ্টা যিনি ছিলেন, মানে যিনি আছেন, তিনি কিন্তু গতকালকে একটা বক্তব্য দিচ্ছেন যে যারা হুকুমদাতা, এই জেনোসাইড বা গেল গত কয়েক মাস যাবৎ ইভেন পিলখানা হত্যা থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে পলিটিক্যালি, আয়নাঘর থেকে শুরু করে সবকিছুর পেছনে যারা হুকুমদাতা, যাদের নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে, যাদের নির্দেশে পুলিশ বা আমাদের এই যে আয়নাঘরগুলো পরিচিত হয়েছে, ডিবি হারুনরা কাজ করেছে, তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে। আর পাশাপাশি বৈষম্য বিরোধী যেই দুই সুপার হিরো নাহিদ এবং আসিফ মাহমুদ বা তাদের যে টিমরা আছে, আপনারা যদি তাদের বক্তব্য শোনেন, সেখানেও লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড হচ্ছে কোনটা, যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা হবে। কেন? তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো মামলা দায়ের করা হবে, আর এটা 100% এই মামলাগুলো হবে। আর অলরেডি বাংলাদেশে যখন থানাভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে, আজকে আসিফ মাহমুদের একটা স্টেটাস তার ফেসবুক পেজে দেওয়া, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, সেখানে সে লিখেছে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে যেখান থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিহত হয়েছেন, তারা প্রত্যেকে থানায় মামলা করতে, আর মামলা করার পরে এগুলাকে ইনভেস্টিগেশনে আনা হবে, এমনকি পুলিশ থেকে শুরু করে যারাই আছেন, যারা মনে করছেন যে তারা পেশাগত দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনার নির্দেশে বা তাদের উপরওয়ালাদের নির্দেশে, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হওয়ার এখতিয়ার হবে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা গতকালকে থেকে বা ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি লাউড অ্যান্ড ক্লিয়ার একটা সাউন্ড দিচ্ছেন বারবার, যারা যেখানে এই ঘটনাগুলোর সাথে কানেক্টেড প্রত্যেককে বিচার করা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার সাথে কি ঘটবে?
এই আমি দুইটা জিনিস দেখি, বিএনপির তারা একটা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগের এই যে একটা কি বলা হয়েছে জনসমর্থন, এবার আপনারা গুন্ডা বলেন সন্ত্রাসী বলেন আছে তো মাঠে, আপাতত ঘাপটি মেয়েরা আছে, তো শেখ হাসিনা মাঠে নামলে তারা আবার বের হয়ে আসবে। আর তারা যদি রাজপথে বের হয়, ইতিহাস সাক্ষী দেয় যে আওয়ামী লীগ রাজপথে বিরোধী দল হিসাবে অলওয়েজ অপ্রতিরোধ। আর এতদিন যাবৎ যে স্টাইলে বিএনপি বা জামাতের কোমর ভেঙে দিয়েছিল আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে, রাইট নাও আমাদের যে পুলিশরা এই মুহূর্তে মাঠে আছে নতুন শপথে বলিয়ান হইয়া, তারা কিন্তু আওয়ামী লীগের উপর ওইভাবে চড়াও উতরাও হওয়ারও কিন্তু আর সুযোগ নেই। লাউড অ্যান্ড ক্লিয়ার, আমার কথা নিশ্চয় যারা বোঝার বুঝতেছেন। সো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি রাজপথে নামে, তাদের কাছে টাকা আছে, এখন অনেক মেশিনারিজ আছে, অনেকেই এগুলো আলোচনা করছিলেন, তো সেই ক্ষেত্রে 15ই আগস্টকে কেন্দ্র করে একটা অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, যেটাকে সামাল দিতে গিয়া বিএনপি বা জামাতের যারা নেতাকর্মী আছেন তারা এটাকে প্রতিরোধ করা সম্ভব না। কারণ আমরা এতটুকু জানি, যদি প্রশাসন নীরব হয়ে যায় তখন আরেকটা খেলা শুরু হয়। আবার এই খেলাকে কন্ট্রোল করার জন্য বাংলাদেশের 532টা জায়গায়, সম্ভবত আমার ভুল হইতে পারে দিক সেদিক, সেনা ক্যাম্প আপনার বসানো হয়েছে। কেন? যেন কোনো পরিস্থিতি খারাপের দিকে বা বিগড়ে না যায়। যেহেতু দেশে এই মুহূর্তে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আছে যারা এখনো সেটেল হতে পারেনি। তো সবকিছু মিলে আপনি কিভাবে দেখছেন যে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে আসার যে দাওয়াত, এটার পিছনে কি এমন যে দেশে আনার পরে খালেদা জিয়াকে যেমন লম্বা একটা সময় 2 কোটি টাকার দায়ে আপনার এই পরিমাণ কি বলা যায় জেল জুলুম সহ্য করতে হয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আনা হয় বা তিনি আসেন, আসার পরে তাকে গ্রেপ্তার করা হয়, 2000 কোটি টাকার মামলা হয়ে যাবে, শত শত মানুষের হত্যার মামলার প্রধান হুকুমের আসামি হয়ে যাবেন তিনি। আর সেখানে তার সাথে আসলে কি ঘটবে? আমার কাছে একটা পারসেপশন মনে হয় যে এটা একটা ফাঁদ, শেখ হাসিনাকে দেশে এনে গ্রেপ্তারের। আরেকটা আবার মনে হয় ওই যে যারা বিএনপি পন্থীরা যেমন আলোচনা করেছেন, আমি সবার কমেন্টগুলো দেখি, বিভিন্ন ভিডিও দেখি, যে হতেও পারে আবার কোনো সেটেলমেন্ট হচ্ছে কিনা এই কেয়ারটেকার গভর্নমেন্টের সাথে, বা অনেকে ভাবছেন যে সরকার ক্ষমতায় এসে যা যা করা দরকার তা করতেছে না, আবার পাশাপাশি পিনাকির বিরুদ্ধে এক ধরনের আইসিটি একটু ব্যবহার হয়ে যাচ্ছে। মানে সবকিছু মিলে মানুষের মধ্যে একটা পারসেপশন প্লাস মাইনাস কাজ করছে, আসলে এখনো কোনো কিছু বলা যায় না। সেই অভ্যুত্থানটাকে নষ্ট করে দিতে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা বা একটা অ্যাটলিস্ট একটা কেওস তৈরি করে রাখার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এর সাথে নিশ্চিতভাবে জড়িত আছে আওয়ামী লীগ, জড়িত আছে ভারত। এই যে বাংলাদেশের পরিবর্তনটা হলো, পৃথিবীর কোনো পরিবর্তনটা তো নেই যেটা আসলে কারো না কারো বিপক্ষে যায়। যখন জনগণের কল্যাণ হবে, দেশের 90, 95, 99% মানুষের কল্যাণ হবে, তখন 1% মানুষের ক্ষতি হবে। আবার উল্টো, যখন 1% মানুষের বেনিফিট হয়, তখন ক্ষতিগ্রস্ত হয় আমরা 99% মানুষ। সুতরাং একটা গণ অভ্যুত্থান এই মাফিয়া সরকারটা এবং তাদের তথাকথিত দল আওয়ামী লীগের জন্য যেমন একটা বিপর্যয় ঘটিয়েছে, এটা বিপর্যয় ঘটিয়েছে ভারতেরও। ফলে তারা আমাদের দেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, আমাদের হিন্দু ভাই বোন, তাদেরকে নিয়ে একটা খেলায় মেতে ওঠার চেষ্টা করছেন। এটা একদম স্পষ্ট, একদম স্পষ্ট। আমাদের প্রশ্ন হচ্ছে, এই রাষ্ট্রের অত্যন্ত সম্মানিত নাগরিক, আর প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার যাদের, সে হিন্দু ভাই বোনরা বা অন্য যে কোনো ধর্মের ভাই বোনরা যারা আছেন, প্রত্যেকে ইকুয়াল রাইট নিয়ে এই দেশে থাকবেন, সেটা নিশ্চিত আমাদেরকে করতেই হবে। তাদেরকে উচিত হবে এই ষড়যন্ত্রের পার্ট হওয়া। আমরা খেয়াল করব, ঢাকায় বিভিন্ন জায়গায় হয়েছে, ঢাকায় খুবই ফোকাসড হয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনো বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করছেন এবং তাদের দাবি, যেটাই আশঙ্কার জায়গা, সেটা হচ্ছে তারা দাবি করছেন যে তাদের উপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। সাম্প্রদায়িক হামলা, তাদের হাতে প্ল্যাকার্ড দেখেছি, তাদের স্লোগান, তাদের বক্তব্যে এই কথাটা আছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর কথা। আমরা এই যুগে মিসইনফরমেশনের সাথে ডিসইনফরমেশনের কথা বলি, এটা ডিসইনফরমেশন। এবং যেহেতু সম্প্রদায়ের নেতারা যারা আছেন তারা সবাই আসলে সাধারণ যে অন্য সব হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তাদের মতো করে না ভেবে, তাদের এই গোষ্ঠীগত স্বার্থ আছে, যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, তারা পতিত স্বৈরাচার মাফিয়া আওয়ামী লীগ এবং টু সাম এক্সটেন্ট ভারতের অস্ত্র হিসাবে, কার্ড হিসাবে ইউজড হতে পারেন। এই যে সাম্প্রদায়িক এই ন্যারেটিভটা নিয়েই আমাদের স্ট্রং আপত্তি আছে। আমরা খেয়াল করব, গত কিছুদিন থেকে বাংলাদেশে স্বৈরাচারের পতনের পর ভারতের বিভিন্ন মিডিয়াতে অসংখ্য নিউজ এসছে, যেগুলো বাংলাদেশে হিন্দু নির্যাতনের বলে চালানো হয়েছে। আমি দুটো লিঙ্ক আমার মন্তব্যে দিয়ে দেব, বিবিসি বাংলা এবং প্রথম আলো, তারা খুব চমৎকার দুটো রিপোর্ট করেছে। সেখানে তারা ধরে ধরে দেখিয়েছে ভারতের অনেকগুলো এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার ছিল, সেখানে তারা এমন সব তথ্য ব্যবহার করেছে যেগুলো একেবারেই মিথ্যে কথা। দুটো তথ্য বলে আমি খুব বেশি আলোচনায় যাব না, আপনারা প্লিজ এটা একটু দেখে নেবেন, আমি এত সময় আর এটার পেছনে দিতে চাই না। একটা হচ্ছে, যেন মাশরাফি বিন মুর্তজার বাড়ি হামলা করা হয়েছে, ও তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। কেন হয়েছে? এই মানুষটা মানুষের দারুণ রেসপেক্টেড ছিল, কোনো সন্দেহ নাই। এদেশে মানে ক্রিকেট টিমের সদস্যদের মধ্যে তার এক ধরনের ডাউন টু আর্থ অ্যাটিটিউড মাঝে মাঝে মানুষ দেখেছে, মানুষ তাকে বেশ পছন্দ করত। কিন্তু উনি 2018 সালের সেই
রাতের ভোটের নির্বাচনে প্রথম এমপি হন, তারপর সেই আবার এমপি তিনি হয়েছেন, ফলে আওয়ামী লীগ নেতা হিসেবে তার বাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। কথাগুলো বারবার জুড়ে দিতে চাই, যেগুলো কোনোভাবেই আমি সমর্থন করি না। বাংলাদেশে সম্ভবত আমি প্রথম আমাদের এই স্বাধীনতার পর এই হামলাগুলোর বিরুদ্ধে কথা বলেছি। আমি এক মুহূর্ত দেরি করিনি, ওই দিনই বলেছি। যাই হোক, এই বাড়ির হামলাটাকে আরেক ক্রিকেটার লিটন দাসের বাড়ি বলে চালানোর চেষ্টা করা হয়েছে ভারতের বিভিন্ন জায়গায়। লিটন দাস হিন্দু যেহেতু, তার উপর একটা কমিউনাল হামলা হয়েছে, এটা দেখানো সোজা। এরপর রীতিমতো জনাব লিটন দাসকে নিউজ করে খবর দিয়ে বলতে হয়েছে সবকিছু ঠিকঠাক আছে, যে বাড়ি আছে ওটা আদতে জনাব মাশরাফির বাড়ি। চিটাগং একটা মন্দির পুড়িয়ে দিয়েছে বলে প্রচুর শোরগোল হয়েছে ভারতে। সে মন্দির যে পোড়ানো হয়েছে একেবারেই মিথ্যা তথ্য, মিথ্যা ছবি, গুজব দিয়ে তারা ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। ছড়িয়ে দিয়ে তারা ভারতে বাংলাদেশে হিন্দু কমিউনিটির ওপরে মারাত্মক ক্র্যাকডাউন চলছে, মারাত্মক বর্বরতা চালানো হচ্ছে, মুসলিমরা সাম্প্রদায়িক হামলা করছে, এই ন্যারেটিভ টানছে। এবং কেন তারা করছে? কারণ তারা জঙ্গি, কারণ তারা ইসলামিস্ট। তার সাথে আরো নানান কিছু জুড়ে দেওয়ার চেষ্টা। শেখ হাসিনার বাড়ির ওপরে হামলা, শেখ হাসিনার বাড়ি তো না, ও সেটা আবার লিখেও নিয়েছিলেন, মানে ও আমাদের ভুলে টুলে যায় মাঝে মাঝে। 96 সালে ক্ষমতা থেকে যাওয়ার সময় 1 টাকায় গণভবন লিখে নিয়েছিলেন, মানে ওনারা বাপের তালুক টালুক মনে করতেন এই দেশটাকে। আমাদের এখন হঠাৎ করে মনে পড়লো। যাই হোক, পরে সেটা ক্যান্সেল হয়েছে, উনি এখানে বাস করতেন। এটার উপরে হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে, এগুলোকে একত্র করে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে ভারত। এটা করে কি ক্ষতি বা লাভ হবে সেটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো, কিন্তু এটার জন্য যেটা হওয়া দরকার সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা কি করবে। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, সীমান্তের কাছে গিয়ে তাদেরকে নিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতারা এক ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করেছেন, বা ঢাকায়ও এসে তারা, ঢাকায়ও যে এই ধরনের সমাবেশ হচ্ছে, যা যা করার চেষ্টা করছে, যা যা বলার চেষ্টা করছে, এটা মিথ্যে কথা, এটা ভুল কথা। আমরা জনাব গোবিন্দ প্রামাণিককে অনেকে চিনি, হিন্দু সম্প্রদায়ের একজন নেতা, হিন্দু মহাজোটের সভাপতি। ওনার একটা নিউজ, উনি একটা ফেসবুকে কথা বলেছেন, শেখ হাসিনা হিন্দুদের উপরে চেপে সংকট উত্তরণের চেষ্টা করছে। তিনি ক্লিয়ারলি এখানে দাবি করছেন যে যখনই কোনো সংকটের পরিস্থিতি তৈরি হয় তখনই শেখ হাসিনা হিন্দুদেরকে ব্যবহার করে তার সংকট উত্তরণের চেষ্টা করেন। এর মধ্যে তিনি তার প্রিভিয়াস বাবরি মসজিদের সময় কি হয়েছিল না হয়েছিল এসব নিয়ে কথাবার্তা বলছেন। আমি এটাও আপনি ডিটেল পড়ছি না, আপনাদের যাদের আগ্রহ আছে তারা পড়ে নেবেন। সো গোবিন্দ প্রামাণিক একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তিনি আওয়ামী লীগের কৌশলটা প্রকাশ করছেন। নট অনলি দ্যাট, যে দুটো রিপোর্টের কথা বললাম, জনাব রানা দাশগুপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি সভাপতি, তাকে বহুবার, মানে উনি নিজেই দাবি করছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ঘটনার ব্যাপারে তাকে জানতে চাওয়া হয়েছিল হিন্দু সম্প্রদায়ের উপর এগুলো হয়েছে কিনা। তিনি বলছেন তিনি নিশ্চিত নন কি বা নিশ্চিত আমরা এর মধ্যেই দেখতে পাচ্ছি। তো তাহলে আমাদের দেশে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ মাঠে আসছেন এবং সাম্প্রদায়িক হামলা বলছেন, বহুবার হচ্ছে, আমরা মনেও করি সত্যিকার অর্থেই হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষের উপরে হামলা হয়েছে। এখন পর্যন্ত তাদের মৃত্যুর ঘটনা 2, একজন পুলিশ সদস্য আর একজন নন পুলিশ সাধারণ মানুষ। আচ্ছা, আমরা এভাবে চিন্তা করি তো, আমাদের এখন পর্যন্ত আমাদের এই সংগ্রামে, এই লড়াইয়ে মৃতের সংখ্যা সেই 15 তারিখ থেকে যদি আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও যেসব ঘটনা ঘটেছে সব যদি একত্র করি, কমপক্ষে 550, এটার চেয়ে বেশি হতে পারে, অনেক বেশি বলে আমি বিশ্বাস করি। এটা অন্তত 2000 হবে, ঠিক আছে 550। এই দেশের 9% হিন্দু, জাস্ট গ্রোসে যদি চিন্তা করি, এর মধ্যে যদি পার্সেন্টেজ অনুযায়ী নিহত হতেন তাহলে এই সংখ্যাটা কত হয় খেয়াল করুন তো, কমপক্ষে 50। কিন্তু হিন্দু মারা গেছেন 2 জন। হামলা হয়েছে, আমরা দেখবো সেই পার্সেন্টেজও যত পার্সেন্ট হিন্দু তার চাইতে কম হবে। 52টা জেলায় 205টার একটা তালিকার কথা বলছেন, এটাও ভেরিফাইড না। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, দেশে আওয়ামী লীগের উপরে যত হামলা হয়েছে তার তো 9% হিন্দুদের উপরে হওয়ার কথা তাত্ত্বিকভাবে, কিন্তু এই পার্সেন্ট আরো বেশি হওয়ার কথা, কারণ হিন্দুদের মধ্যে আওয়ামী লীগ নেতার ডেন্সিটি মুসলিমের চাইতে অনেক বেশি। তাহলে 9% না, আসলে এটা 25-30% হিন্দুর উপরে হতে পারতো ওই রেশিও অনুযায়ী, আমরা যদি সেভাবে হিসাব করি। হয়েছে কি? আর যে কটা হামলা হয়েছে, আমি আগে একদিন আপনাদেরকে দেখিয়েছি যে সিলেটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যারা আছেন নেতা, তারা বলেছেন সিলেটের কথা ক্লিয়ারলি, যেখানে আওয়ামী লীগের উপরে হামলা হয়েছে। ফলে আওয়ামী লীগ এখন যদি হিন্দু হয়ে থাকে, তার উপরে যদি হামলা হয়ে থাকে, সেটার জন্য আপনি এটাকে কমিউনাল আক্রমণ বলা মারাত্মক খারাপ কথা। গোবিন্দ প্রামাণিক বলছেন, আমি আমার ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, একটু সামর্থ্যবান হিন্দু আছেন এবং যেহেতু তাদের উপরে হামলা করে তাদের কাছে লুটতরাজ করা যেতে পারে, সেটার চেষ্টা কোনো জায়গায়, খুব অল্প কিছু জায়গায় হয়েছে। আর উপাসনালয়, তাদের মন্দিরের উপরে হামলার চেষ্টা বরং মুসলিমরা দুর্দান্তভাবে, শুধু মুসলিম না, যাদেরকে মৌলবাদী নানানভাবে ট্যাগ করা, ইসলামিস্ট করা হয়, সেই মানুষগুলো সেটা রক্ষা করেছেন। এটা এখন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর বিভিন্ন জায়গায় বলছেন, কারণ এটা সত্য। সো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ মাঠে নেমে তাদের উপরে সাম্প্রদায়িক হামলা হচ্ছে বলে দাবি করছেন, তারা অন্যায় করছেন। তারা
একটা ডিসইনফরমেশন এনে এই দেশে একটা বিভৎস সংকট তৈরি করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করতে চাই বা বিশ্বাস করি সাধারণ হিন্দু ধর্মের মানুষ যারা আছেন আমাদের সেই ভাই বোনরা কোনোভাবেই এটা মনে করেন না। কিন্তু ওই যে বললাম, প্রায় সব জায়গায় নেতৃস্থানীয় কিছু মানুষ থাকেন যাদের কতগুলো ভেস্টেড ইন্টারেস্ট থাকে, তারা আওয়ামী লীগের অথবা ভারতের কার্ড হয়ে খেলার চেষ্টা করে থাকতে পারেন। সেটা খুব অস্বাভাবিক কিছু না, খুব স্বাভাবিক। আমি একটা অ্যাপিল করতে চাই আমাদের সাধারণ হিন্দু ভাই বোনদের প্রতি। আমরা প্রত্যেকে জন্মেছি, বেড়ে উঠেছি, আমাদের প্রত্যেকের মানুষদের এই সম্পর্কের জায়গা ছিল, আমরা একসাথে বেড়েছি, আমার প্রচুর হিন্দু বন্ধু বান্ধব আছে। আমি বলেছি আমার ট্রাইব ফ্রেন্ডস আছে, আমি রাঙামাটি জেলায় বড় হয়েছি, সো দেখেছি তারা আমাদের চাইতে আলাদা কিছু নন। তাদের এই দেশে এই সাবকন্টিনেন্টে যেটা হয়, সংখ্যালঘু হিসেবে কিছু সংকট ফেস করতে হয় না, আমি সেটা মনে করি না, করি। তাদের যদি সেই রিলেটেডও কোনো প্রবলেম হয়, তারা এই দেশের একজন নাগরিক হিসাবে সেটা ক্লেম করবেন। জয় শ্রীরাম স্লোগান এখানে শোনা গেছে, সীমান্তে গিয়ে ভারত মাতা কি জয়, ভারত মাতার জয়, এই ধরনের স্লোগান শোনা গেছে। আমরা তো বুঝি। সো এই দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের এই ভাই বোনরা, আপনাদের যে কোনো সংকটে আপনারা সরকারের সাথে কথা বলুন, আপনাদের সাথে কথা বলা হয়েছে, আরো বলুন। আমরা যারা এই দেশে চেষ্টা করেছি এই দেশটাকে গণতান্ত্রিক একটা সভ্য মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, আমরাও আপনাদের পাশে দাঁড়াতে চাই। যদি কোনো রকম আবারও বলি, আওয়ামী লীগ হিসাবেও কারো উপরে কোনো হামলা কোনোভাবেই হতে পারে না। আমরা আশা করি সেই পরিস্থিতিটা পাল্টে গেছে, সেই পরিস্থিতিটা শেষ হয়েছে, সেটাই আমরা এন্ডোর্স করি না। আর কমিউনাল হামলার তো প্রশ্নই আসে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।